তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে থাম্বনেল থেকেই তোমরা বুঝে গেছো যে একটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য যে চাকরিগুলো অ্যাভেলেবেল হয় তার মধ্যে থেকে একটা চাকরি অর্থাৎ পিএসসির মাধ্যম দিয়ে যে জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হয় তার ব্যাপারে ডিটেলে আমরা আলোচনা করতে চলেছি। অর্থাৎ জবটা কেমন, জবটার স্যালারি কেমন, এর প্রমোশন কি, রিগার্ডিং সবকিছু, এবং সামনের দিনে কি যেইর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হতে চলেছে সেই কথাটাও আমি আজকে যতটা আমার কাছে ইনফরমেশন আছে সেটা নিয়ে তোমাদেরকে বলবো। তাই এই ভিডিওটা কিন্তু তোমাদের যারা বিটেক, যারা ডিপ্লোমা, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে। তাই চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই আমাদের ভিডিওটি। প্রথম প্রশ্ন, যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাটায় বসতে গেলে তার এলিজিবিলিটি কি থাকতে হয়। দেখো, লাস্ট বারের পরীক্ষাটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড মনে করে চলি তাহলে সেখানে লেখা ছিল যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাটায় বসতে হলে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এই মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করে থাকো তাহলেও কিন্তু তুমি এই পরীক্ষাটায় বসতে পারো। অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এ করার উপরে তুমি যা যা ডিগ্রি করো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা সবাই এই পরীক্ষাটায় বসতে পারবে। কিছু বছর আগে পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা ছিল না। কিছু বছর আগে পর্যন্ত শুধুমাত্র যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করতো তারাই এই পরীক্ষাটাতে বসতে পারতো, বিটেক বা এমটেক যারা করেছে তারা বসতে পারতো না। কিন্তু লাস্ট ইয়ার থেকে আমি দেখছি যে এইটা করে দেওয়া হয়েছে, যখন সবাই অর্থাৎ গ্র্যাজুয়েশন তুমি যদি করে থাকো এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ বা মাস্টার্সও করে থাকো তাহলেও কিন্তু তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে। তাই যারা বিটেক করেছো এবং যারা ডিপ্লোমা করেছো দুজনের জন্যই এই পরীক্ষাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। চলো প্রথমে জেনে নিই যে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমার কাজটা কি। জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমার কাজটাকে বুঝতে গেলে যে কোনো সরকারি ডিপার্টমেন্টে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে টেকনিক্যাল যে স্ট্রাকচারটা হয় সেটাকে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, একদম ওপর থেকে নিয়ে নিচে অবধি। চলো সেটাকে প্রথমে জেনে নিই। যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সরকারি, অন্ততপক্ষে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বলতে পারি, একদম যে গ্রাউন্ড লেভেলের যিনি টেকনিক্যাল পার্সন থাকেন, মানে যার নিচে আর কোনো টেকনিক্যাল পার্সন থাকে না, সেই টেকনিক্যাল পার্সনটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার জাস্ট ওপরে যিনি থাকেন তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, তার উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার। অর্থাৎ টেকনিক্যাল স্ট্রাকচারের সবচেয়ে গ্রাউন্ড লেভেল স্টাফ যিনি গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে তিনি হচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং ওপরে থাকেন ইঞ্জিনিয়ারিং স্টাফদের মধ্যে টেকনিক্যাল হিসেবে সবচেয়ে ওপরে থাকেন হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। এরপরে সেক্রেটারি পোস্ট হয়, বাট সেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হয়ে যায়। সো চিফ ইঞ্জিনিয়ার টু জুনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে বুঝতেই পারছো যেহেতু গ্রাউন্ড লেভেলের টেকনিক্যাল আয়, অর্থাৎ সরকার তার টেকনিক্যাল চোখ বলতে জুনিয়র ইঞ্জিনিয়ারকে সবচেয়ে গ্রাউন্ড লেভেলে দেখতে পায়। তার নিচে অনেক স্টাফ থাকতে পারে, যেমন তুমি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পাবে বা অন্যান্য স্টাফ থাকবে, বাট সেগুলো কিন্তু টেকনিক্যাল স্টাফ নয়, মানে তাদের টেকনিক্যাল নলেজ নেই এবং টেকনিক্যাল রেসপন্সিবিলিটিও কিন্তু তাদের থাকে না। সো বিং অ্যান জুনিয়র ইঞ্জিনিয়ার ইউ আর দ্য গ্রাউন্ড লেভেল টেকনিক্যাল স্টাফ অফ গভর্নমেন্ট। ওকে, এবার গ্রাউন্ড লেভেলের স্টাফ হিসেবে তোমাকে তাহলে কি করতে হবে? ধরো কোন একটা প্রজেক্ট যখন শুরু হবে, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা বিল্ডিং করা হবে, গভর্নমেন্ট ডিসাইড করলো একটা বিল্ডিং করা হবে। তাহলে বিল্ডিং যখন করা হবে তাহলে প্রথম যে কাজটা হয় সেই বিল্ডিংটা একটা ডিজাইন এবং ড্রয়িং বানানো। ধরে নিচ্ছি ডিজাইন এবং ড্রয়িংটা আমাদের স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ড্রয়িং আছে, তাহলে এইখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ শুরু। প্রথমে সেই ড্রয়িং এবং প্ল্যানিং থেকে তারা একটা এস্টিমেট তৈরি করবে। সেই এস্টিমেটটা ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভালো করে চেক করবে এবং ফাইনাল চেকটা করবে অবশ্যই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ওকে, তো এস্টিমেট প্রিপারেশন করাটা, তার ডিটেল এস্টিমেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবস্ট্রাক্ট এস্টিমেট, এই পুরো কাজটা করেন একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। তারপর সেই এস্টিমেটটা স্যাংশন হয়ে গিয়ে টেন্ডার হবে। টেন্ডার হয়ে যখন একজন কন্ট্রাক্টর কাজটা পাবেন, সেই কাজটাকে যখন এক্সিকিউট করা হবে তখনও গ্রাউন্ড লেভেলে যে স্টাফটা সবচেয়ে ফার্স্ট সেটাকে রিপোর্টিং করবে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। অর্থাৎ পুরো এক্সিকিউশন প্রসেসটার বলতে পারো 100% দায়িত্ব বা রেসপন্সিবিলিটি থাকে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। অর্থাৎ সেই জুনিয়র ইঞ্জিনিয়ার প্রতিদিন ডে বাই ডে কি কাজ হচ্ছে সেটাকে মেজারমেন্ট বুকে লিখবে, যদি সেই কাজটা রিগার্ডিং লেভেল নিতে হয় সেই লেভেলিং পার্টগুলো করবে। অর্থাৎ সমস্ত টেকনিক্যাল যে জিনিসগুলো সেটা গ্রাউন্ড লেভেলে নেমে যিনি করবেন তিনি হচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং সেগুলো শুধু সেটা না, তার রিগার্ডিং সব ডেটাগুলোকে প্রথম যিনি কোনো পেপারে নোট ডাউন করবেন, লেভেল বুক বলো বা তোমার ক্ষেত্রে হচ্ছে মেজারমেন্ট বুক বলো বা যে কোনো
যে কোনো অ্যাকাউন্টস বলো, সমস্ত কিছু গ্রাউন্ড লেভেল যে টেকনিক্যাল যেটা মেনটেন্ড হবে পেপার ওয়ার্ক, সেটা প্রথম যিনি করবেন হাতে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তারপর সেটা আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে আসবেন, তিনি চেক করবেন, তারপর সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন এবং সেখান থেকে বিলটা ফাইনালি পাস হবে। ওকে, তাহলে বুঝতে পারছো জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে শুধু এস্টিমেট প্রিপারেশন না, সেই এস্টিমেশনের কাজটা হয়ে যাওয়ার পর সেটা যখন অ্যাকচুয়ালি টেন্ডার হিসেবে মার্কেটে আসবে তখন সেটাকে এক্সিকিউট করারও কাজটার 100% দায়িত্ব থাকে একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের। জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজের দায়িত্ব 100%, এটা মাইন্ডে। এবার এছাড়াও আরো কিছু কিছু জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ হয়, সেটা বুঝতে গেলে তোমাদেরকে একটুখানি বুঝতে হবে যে সরকারি অফিসগুলো কিরকম হয়। আমি যদি বলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে যদি আমি প্রথম অফিস শুরু করি, তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা অফিস হয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা অফিস হয়, তারপর হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার একটা অফিস হয় এবং চিফ ইঞ্জিনিয়ার একটা অফিস হয়। সাধারণত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে অফিসগুলো সেগুলোকে আমরা বলি সাব ডিভিশন, তারপর হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসগুলোকে আমরা বলি ডিভিশন, তারপর হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অফিসগুলোকে আমরা সার্কেল বলি এবং চিফ ইঞ্জিনিয়ার অফিসগুলোকে আমরা জোন বলি। ওকে, তো একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে একটা সাব ডিভিশন অফিসের হেড হয় এবং একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে একটা ডিভিশন অফিসের হেড হয়। এই প্রত্যেকটা অফিস আপ টু চিফ ইঞ্জিনিয়ার অফিস অবধি প্রত্যেকটা অফিসে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের একটা করে পোস্ট থাকে। অর্থাৎ যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসের আন্ডারে পোস্টেড হও তাহলে তোমাকে ওই যে বললাম এস্টিমেশন প্রিপারেশন থেকে কাজের এক্সিকিউশনের প্রথম নোট ডাউন পুরো কাজটা তোমাকে করতে হবে। যদি তুমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে পোস্টেড হও তাহলে তোমাকে শুধুমাত্র এস্টিমেশন চেকগুলো করতে হবে। এস্টিমেট যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে হয়ে আসবে, অফিস হয়ে আসবে, সেটাকে তোমাকে চেক করতে হবে। এসি অফিস এবং চিফ ইঞ্জিনিয়ার অফিসের ক্ষেত্রেও জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমার রোলটা কিন্তু অনেকটা ওই একই রকমই হবে, অর্থাৎ এস্টিমেটগুলো চেক করা। বাট যদি তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার হও তাহলে কিন্তু তোমাকে পুরো কাজটা করতে হবে। এবার যেহেতু ওই বুঝতে পারছো এসি অফিস বা এক্সিকিউটিভ অফিস বা সার্কেল অফিস এই জায়গাগুলোর পোস্টগুলো খুবই কম টোটাল জুনিয়র ইঞ্জিনিয়ার স্ট্রেন্থের তুলনায়, তাই ওই পোস্টগুলো পাওয়ার সম্ভাবনা খুব কম হবে তোমাদের প্রথম পোস্টিং এর দিকে। ফলে তোমাদেরকে কিন্তু গ্রাউন্ড লেভেলে পুরো কাজটা করতে হবে, এটা ভেবেই তোমরা চলতে পারো। ওকে, এবার চলে আসি জুনিয়র ইঞ্জিনিয়ারের স্যালারিতে। এবার অবশ্যই কাজ জেনে গেলে জানতে ইচ্ছে করছে স্যালারিটা কত হবে। ইয়েস, চল 2019-এর রোপা অর্থাৎ 2019-এর যে পে রিভিশন হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই অনুযায়ী ধরলে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এন্ট্রি পে অর্থাৎ স্টার্টিং এ ঢুকেই তার যে বেসিক হবে সেটা হচ্ছে 35,800 টাকা। কত হবে বেসিক? 35,800 টাকা। এর উপরে তুমি কি পাবে? যেহেতু এখন কোনো ডিএ নেই, আজকের ডেটে দাঁড়িয়ে কোনো ডিএ নেই, ভবিষ্যতে দিলে সেটা তোমার সাথে যুক্ত হবে। ডিএটা অবশ্যই বেসিকের উপর যুক্ত হয়, ঠিক আছে, তার উপর পার্সেন্টেজ হিসেবে যুক্ত হয়। তো আজকে বেসিক হচ্ছে 35,800, এর সাথে তুমি পাবে হচ্ছে 12% এইচআরএ। এইচআরএটা কখন পাবে? হাউস রেন্ট অ্যালাউন্সটা কখন পাবে? যদি তুমি সরকারি কোয়ার্টারে না থাকো, যদি তোমার থাকার ব্যবস্থা তুমি নিজে করে নাও বা তুমি বাড়িতে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি এইচআরএটা পাবে। যদি তুমি সরকারি কোয়ার্টারে থাকো তাহলে এইচআরএ পাবে না। ধরে নিচ্ছি তুমি সরকারি কোয়ার্টারে থাকবে না, তাহলে তুমি এইচআরএ 12% পাবে। তাহলে 35,800 প্লাস 12% এইচআরএ করলে দাঁড়ায় এই 40,096 টাকা মতন। এর সাথে তুমি আর পাবে 500 টাকা মেডিকেল অ্যালাউন্স হিসেবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে ঢুকে যাও তাহলে তুমি 500 টাকাটা পাবে না। ধরে নিচ্ছি তুমি হেলথ স্কিমে ঢুকছো না, তাহলে তুমি আরো 500 টাকা পাবে। অর্থাৎ আজকের ডেটে তুমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে ঢোকো তাহলে তোমার টোটাল গ্রস স্যালারি হবে 40,600 টাকা মতন। ওকে, বুঝতে পারছি? এই গেল হচ্ছে স্যালারি। এবার চলে যাই হচ্ছে প্রমোশন। যে কোনো চাকরি করলে প্রমোশনটা অবশ্যই, অর্থাৎ সেই চাকরিতে গ্রোথটা আমরা অবশ্যই দেখি। তো জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরিতে গ্রোথটা কিরকম আছে এই ডিপার্টমেন্টগুলোতে, সেটা চলো এবার দেখি। দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমরা কোনো পোস্টে জয়েন করি বা শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিতে তুমি যে পোস্টেই জয়েন করো না কেন, তোমার 3টে প্রমোশন বা 3টে তোমার স্কেলের হাইক এটা কিন্তু নিশ্চিত। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আজকের ডেটের যে রুলস আছে তার উপর দাঁড়িয়ে 8 বছর, 16 বছর এবং 25 বছর। অর্থাৎ তোমার চাকরির যেদিন 8 বছর হবে সেদিন তুমি একটা ইনক্রিমেন্ট পাবে, অর্থাৎ স্কেল জাম্প হবে। তোমার যেদিন 16 বছর হবে সেদিন তোমার একটা স্কেল জাম্প হবে এবং তোমার যখন সার্ভিস লাইফ 25 বছর হবে তোমার কিন্তু একটা স্কেল জাম্প হবে। অর্থাৎ 8, 16, 25 এই 3টে ইয়ার অফ সার্ভিসে গিয়ে তোমার স্কেল জাম্প হবে, এটা শিওর। বাট যদি তুমি বলো প্রমোশন,
এই যে স্কেল জাম্প বললাম, এই স্কেল জাম্পটা কিন্তু তোমার জাস্ট স্যালারি বৃদ্ধি। এর মানে এটা নয় যে তুমি কোনো তোমার পোস্টের অর্থাৎ ডেজিগনেশন পাল্টাচ্ছে এরকম হবে সেই ব্যাপারে সিওরিটি না, এটা জাস্ট তোমার স্যালারি রাইট। বুঝতে পেরেছো? এটাকে আমরা বলি নন ফাংশনাল প্রমোশন। বাট ফাংশনাল প্রমোশন অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার, সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই যে বেড়ে ওঠা, এই যে ডেজিগনেশন ওয়াইজ বেড়ে ওঠা, এই কেসটার খবরটা কি? এই ক্ষেত্রে বলি, এই ডিপার্টমেন্টগুলোতে যে নিয়ম চালু আছে, তোমাকে প্রথমে 8 বছর চাকরি করতেই হবে। আফটার 8 years কমপ্লিশন অফ ইউর সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে 8 বছর চাকরি করার পরে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সেটা হচ্ছে প্রফেশনাল এক্সাম হয়। প্রফেশনাল 1, প্রফেশনাল 2 এবং প্রফেশনাল ভাইবা, এই 3টে এক্সাম হয়। এই 3টে এক্সাম তোমাকে দিতে হবে। সেই 3টে এক্সামে যখন তুমি পাস করবে, তারপরে তুমি এলিজেবল হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার কি বলবো র্যাঙ্ক লিস্টে আসতে। তারপর তোমার র্যাঙ্ক লিস্ট অনুযায়ী আস্তে 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 করে কিছু কিছু পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন হয়। এই পুরো প্রসেসটা হতে মিনিমাম, সাধারণভাবে 2-1টা এক্সেপশনাল কেস হতে পারে, বাট মিনিমাম অ্যাভারেজ মিনিমাম টাইম লাগে 18 বছর। অর্থাৎ তোমার আজকে যদি সার্ভিস লাইফে তুমি জয়েন করো, অ্যাটলিস্ট 18 থেকে 20 বছর লাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যেতে। কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি, পিডাব্লিউডির ক্ষেত্রে যেমন সেটা আরো বেশি, 22-23 বছর, ইরিগেশনে 20-21 বছর লাগতে পারে, ঠিক নেই কোনো। আবার যেমন পিএইচিতে অনেক সময় একটু আগে হয়ে যায়। সো এক একটা ডিপার্টমেন্টে এক একটা যেরকম শূন্য পদ হচ্ছে তার হিসেবে এই পুরো ব্যাপারটা ঘটে। তবে মিনিমাম তুমি ধরে রাখতে পারো 18 থেকে 20 বছর লাগবে অ্যাটলিস্ট মিনিমাম তোমাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে যেতে। তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যেতে মোটামুটি তোমার 12 বছর তো লাগেই, 12 years মোটামুটি লাগেই তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যেতে। বুঝতে পেরেছো? তো এই গেল হচ্ছে প্রমোশনের ব্যাপারটা। অর্থাৎ প্রমোশনাল স্কিম থেকে যদি তুমি দেখো, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যদি খুব কম বয়সে জয়েন করো তাহলে তোমার কাছে গ্রোথটা চোখে দেখতে পারবে। বাট যদি একটু বয়স বেশিতে জয়েন করো তাহলে কিন্তু প্রমোশন ওয়াইজ এই পোস্টটা অতটা ভালো কিন্তু না। যারা বিশেষ করে বিটেক বা হায়ার ডিগ্রি করে যদি এখানে জয়েন করো তাদের ক্ষেত্রে বলবো এটা প্রমোশন ওয়াইজ কিন্তু অতটা ভালো নয়। জুনিয়র ইঞ্জিনিয়ারের মর্যাদাটা অ্যাকচুয়ালি কি, বা বলতে পারো এই চাকরি হিসেবে আমি কি কি ফেসিলিটি পাবো, সেক্ষেত্রে বলি দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারকে কিছু 2000 সম্ভবত 8-9 এই সময় করে, আমি যদি খুব ভুল না হয়, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ারকে কিন্তু গ্রুপ এ ক্যাটাগরিতে কিন্তু আনা হয়েছে, গ্রুপ এ গভর্নমেন্ট সার্ভিস ক্যাটাগরিতে আনা হয়েছে। এবার একটা প্রশ্ন আসে যে গেজেটেড অফিসার কিনা। দেখো গেজেটেড বলতে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে আগে এই যে কিছু কিছু চাকরির রিক্রুটমেন্টের নোটিফিকেশন কলকাতা গেজেটে বেরোতো বা সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেটে বেরোতো, কিন্তু সম্ভবত কোনো একটা সালে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করেছে, আর কলকাতা গেজেটে কোনো এই নোটিফিকেশন বার করে না। অর্থাৎ এখন আজকের ডেটে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল সরকারের কোনো চাকরিকেই তুমি গেজেটেড বলতে পারো না। উল্টে কি করা হয়েছে, গ্রুপ সার্ভিসগুলোকে কতগুলো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এটা হচ্ছে সার্ভিস গ্রেড, ঠিক আছে। সো গ্রুপ এ কে সিলেক্ট করা হয় কিভাবে, একটা অ্যামাউন্ট অফ কি বলবো বেতনের ওপরে যদি তোমার বেতন হয় তাহলে সেগুলোকে গ্রুপ এ স্যালারিতে মানে গ্রুপ এ ক্যাটাগরিতে কাউন্ট করা হয়। সেই হিসেবে ধরতে গেলে একজন গ্রুপ এ অফিসার বলতে পারো হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়াররা হয়, এবং গ্রুপ এ অফিসার হলে তারা অ্যাটেস্টেড, যেটা তোমরা অ্যাটেস্টেড করার ক্ষেত্রে বলো, অ্যাটেস্টেড করতে গেলে একজন গ্রুপ এ অফিসার অ্যাটেস্টেড করার ক্যাপাবিলিটি রাখে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা তো অবশ্যই গ্রুপে ক্যাটাগরির মধ্যে হয়, বাট জুনিয়র ইঞ্জিনিয়াররাও কিন্তু গ্রুপে ক্যাটাগরিতে চলে এসেছে। এটা হচ্ছে সার্ভিস ডেজিগনেশন। আর একদম জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে যদি বলো যে ইন্সপেকশন ভেহিকেল যেটা অ্যাভেল করতে পারে, সেটা ডিরেক্ট জুনিয়র ইঞ্জিনিয়ারে অ্যাভেল করতে পারে না, সেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেল থেকে অ্যাভেল করার ক্যাপাবিলিটি আছে। বাট কাজের সূত্রে অবশ্যই জুনিয়র ইঞ্জিনিয়াররা ইন্সপেকশন ভেহিকেল ব্যবহার করে, বাট তার আন্ডারে থাকে না, এই ব্যাপারটা হয় না। বুঝতে পেরেছো? এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আগামী দিনে কি জুনিয়র ইঞ্জিনিয়ার নোটিফিকেশন কি বেরোতে পারে? এক্ষেত্রে আমি বলবো যে দেখো, একটা নর্মাল টাইমের ইন্টারভ্যালে সবসময় জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর হয়। মোটামুটি সেটা 2 বছর, 3 বছর, 4 বছর পর পর কিন্তু বেরোতে থাকে। অর্থাৎ নেক্সট
যেহেতু এই জাস্ট কিছুদিন আগে বছর দেড়েক আগেই রিক্রুটমেন্টটা হয়ে গেল, সো আবার একটা টাইম ইন্টারভ্যালে কিন্তু অবশ্যই বেরোবে। এবার এক্ষেত্রে একটা যেটা ব্যাপার ছিল যে পিডাব্লিউডিতে রিস্ট্রাকচারিং এর জন্য একটা অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়েছিল, সেই কারণে একটা খুব তাড়াতাড়ি হয়তো একটা রিক্রুটমেন্টের আশা ছিল, বাট ইন দ্য মিন টাইম এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেই ব্যাপারে একটু পোস্টপন্ড হয়েছে কিছু গভর্নমেন্টের বা ডিপার্টমেন্টের কিছু ডিসিশনের জন্য। তো সেই কারণে ঠিক এই মুহূর্তে সেইটা যতক্ষণ না খুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক রিসেন্ট পাস্টেই যে কিছু একটা বেরোবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি না, বাট বরং একটা নির্দিষ্ট সময় পরে যেরকম যেরকম বেরোয় সেরকম হিসেবে কিন্তু বেরোতে পারে। তাই তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। এক্স্যাক্টলি কবে বেরোবে সেটা একদম পিএসসি ছাড়া বা গভর্নমেন্টের একদম কি বলো খুব স্পেশাল কিছু লোক এই দায়িত্বে যারা আছেন তারা ছাড়া এই ব্যাপারে কিন্তু কেউ আমাদেরকে সত্যি কথাটা বলতে পারবে না। তাই এর ওর কানে না শুনে আমি সিম্পল বলো তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, আজ হোক কাল হোক বেরোবেই। এবং তোমরা প্রিপারেশনটা এই লেভেলে নিয়ে যাও যে যবেই বেরো তোমরা ক্র্যাক করে দেবে। ওই কবে বেরোবে এর পেছনে মাথা নষ্ট করো না, তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে থাকো। একটা না একটা এক্সাম বেরোবেই এবং একটা না একটা এক্সামকে তোমরা প্রিপারেশন যদি ভালো হয় ক্র্যাক করতে পারবেই। সো আজকের আলোচনাটাকে এখানেই সমাপ্তি রাখি, অনেকটা ডিটেলে তোমাদেরকে বললাম। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে। এবং আমার ব্লগিং ভিডিও বানাতে খুব ভালো লাগে, সেই রিসেন্ট আমি একটা ব্লগিং ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবার জন্য। আর কি নেক্সট ক্লাস ভিডিওতে তোমাদের সাথে আরো একবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই এবং খুব ভালো থাকো।